আমরা তোমাদের কাউকেই বাদ দিয়ে শান্তি পাবো না। আমরা তোমাদের কাউকেই ছাড়তে চাই না। আমরা তোমাদের সবাইকে নিয়ে গন্তব্যে পৌঁছাতে চাই। কোনো একটি জার্নিতে যদি আমরা সবাই থাকি, সেই জার্নির যে সদস্যগুলো তাদের কেউ একজন যদি মিসিং হয়ে যায়, তোমরা অনেক মুভি দেখো, হরর টাইপের মুভি দেখো, অ্যাকশন মুভি দেখো, অ্যাডভেঞ্চার টাইপের তোমরা ছবি মুভি দেখে থাকো। তো সেখানে একটু চিন্তা করো তো, কোনো একটা টিমের সদস্যরা যদি কোনো কারণে যদি মনে করো হারিয়ে যায় বা মিসিং হয়, কেমন লাগে? খারাপ লাগে। তো আমরাও কিন্তু একটা টিম। সবাইকে নিয়ে আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা অবতীর্ণ হব। তোমরা হচ্ছে যোদ্ধা, আর আমরা হচ্ছি যোদ্ধা তৈরি করার কৌশলগুলো তোমাদের শিখিয়ে দিচ্ছি, যোদ্ধা কিভাবে হতে হয়। তো সেখানে তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবা। তো যদি তোমরা ক্লাসই না করলা, কি দিবা তা তো আমরা জানি। তবে আমরা তোমাদের কাউকেই হারাতে চাই না। সব সময় প্রতি বছর এই শেষ মুহূর্তটা এসে কত মানুষ, কত কান্নাকাটি, কত দৌড়াদৌড়ি, জুতার সোল ক্ষয় করে অমুক নেতা নেতা ফেতা ধরে কোনো লাভ হবে না। গত কয়েক বছরে টানা দেখেছি অনেক ওপর থেকেও ফোন আসছে, কিন্তু গত বছর কোনো ফোনও কিন্তু আমরা শুনিনি, কোনো কর্ণপাত করিনি। মানে গত বছর, আগের বছর আর কি, গত বছর তো কয়েকজনকে মানে 7-8, কিন্তু আর আগের বছর 27 জনকে বাদ দিয়েছিলাম, মনে পড়ে। তো আসলে এবার যে প্যান্ডেমিকের কারণে স্টুডেন্ট এত বেশি ক্লাসে মানে ক্লাসমুখী না, এর জন্য এরা কিন্তু ইচ্ছে করে এটা করছে এখন। আগের দিকে হয়তো বলতাম যে, মনে করতাম যে হয়তো বা তাদের মধ্যে একটা ভয় কাজ করছে, কিন্তু এই ভয়টা কিন্তু মানুষ আস্তে আস্তে জয় করেছে। এখন যে স্টুডেন্ট গুলো ক্লাসে থাকছে না, এরা আসলে এটা একটা নিজের ইচ্ছায়, একেবারে নির্দ্বিধায় বলা যায়, এটা জাস্ট নিজের গাফিলতি থেকে তারা ক্লাসে থাকছে না। বা আজকে থাকছে, কালকে থাকছে না, কালকে থাকছে তো আর পরের দিন আবার নেই, অনেক দিন আবার নেই, হঠাৎ করে একটা ক্লাস থাকলো এরপরে আবার নেই। গতকালকে অনেকে আমাকে কথা দিয়েছিল আজকে থাকবে, কিন্তু আমি কিন্তু সবাইকে খুঁজে পাচ্ছি না, এটাই সত্য। অনেকেই কথা দিয়েছে একদম থাকবে, আজকে থেকে ক্লাস কোনোভাবেই মিস করবে না, কিন্তু আসলে কিন্তু নাই। তো বাবা, আমাদের কর্তৃপক্ষের যে সিদ্ধান্ত, গতকালকেও মিটিং হয়েছে, খুব কঠিন সিদ্ধান্ত। কোনোভাবেই এটা অনড় থাকবে, অধ্যক্ষ স্যার, যে তোমাদের সবাই পরীক্ষা দিতে পারবে না যদি তোমরা আমাদের বিবেচনায় তোমরা না আসো। কোনো শিক্ষক যদি বলে সে ঝুঁকির মধ্যে আছে, তার সুযোগ নেই ফর্ম ফিল আপ করার কিংবা পরীক্ষায় অংশগ্রহণ করার। তো যারা, এই যে আজকে এত স্টুডেন্ট, 250+ স্টুডেন্ট বা 300 কাছাকাছি, সেখানে তোমাদের উপস্থিত মাত্র 35 জন, তাও কি উন্নতি? কি হলো? তাহলে আমরা কারা প্রতিদিন ক্লাস করতেছে, কাদের কি অবস্থা, কারা আমাদের ঝুঁকিতে নাই, তারা সেটা আমরা জানি। এবং তাদের এই অভ্যাস থেকে যাবে এবং তারা সব সময় ক্লাস করবে এবং তারা কোনোদিন আমাদেরকে ঝুঁকির মধ্যে ফেলবে না, বরং আমাদের মুখে হাসি ফোটাবে তারাই। আর যারা প্রান্তিক স্টুডেন্ট বটম লাইনে আছে, মানে তারা কিন্তু সাফার করতেই হবে। ওরা নিশ্চিত থাকো যে ওরা পরীক্ষা দিতে পারছে না। হয়তো এখন একটা অ্যাক্টিং করতেছে, ওরা একটা ছাত্র ড্যাফোডিল কলেজের, কিন্তু আসলে আলটিমেটলি তারা পরীক্ষা দিতে পারবে না। বৃহৎ একটা অংশ। কারা কারা সেটা পরে দেখবা তোমরা, আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। তো সেই সংখ্যাটা কারা তোমরা পরে দেখবা। আজকে যারা উপস্থিত আছো তাদের সবাইকে বলবো, অ্যাটেন্ডেন্সটা অন্তত ঠিক রাখো, ফাঁকি দেওয়ার সুযোগ নেই। অন্য বছর হয়তো বা কোনো একটা স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সটা 2-1% কম আছে, সেখানে হয়তো বা আমরা মায়ার দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে অ্যাটেন্ডেন্স খাতাটা খুলে সেখানে 2-4টা অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি। এখন তো আর সেই সুযোগ নেই বাবা। এখন অনলাইন, চাইলেই পারবো না তোমার অ্যাটেন্ডেন্সটা 2টা বাড়াই দিতে। আহ, কি কঠিন পরিস্থিতিতে তোমরা আছো। তা আমি খুব অবাক হচ্ছি। আমার রাহা কি ফার্স্ট ইংলিশ ভার্সন না বাংলা ভার্সন আমি ঠিক জানি না। আনাস সিদ্দিক 2 জন, আনিসুর জাহিদও কি জানি না, আনিসুর জাহিদ বাংলা ভার্সনে হওয়ার কথা নাকি ইংলিশ ভার্সন, আশফাক আয়ুব। আমি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট সংখ্যা খুবই কম দেখছি, কারণটা ঠিক জানি না। ওয়াসিফ বিন ইসলাম আছে, রাহামা আছে, তারপরে এই কয়েকজন। আর তো তেমন দেখছি না আমি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট। ভালো। তো গত ক্লাসে আমরা যেটা পড়াচ্ছিলাম বাবা, একটু খেয়াল করবেন। আমাকে একজন বলল যে স্যার আসলে এটা হয়তো মিসিং হয়েছে, বা কোনো কারণে মিসিং না, ঠিক অনেক সময় আমরা যেহেতু বলয় সক্রিয়কারী গ্রুপ আর বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ,
মানে রিং অ্যাক্টিভেটিং গ্রুপ এবং রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ কারা, কেন তারা রিং অ্যাক্টিভেটিং এবং কেন তারা রিং ডিঅ্যাক্টিভেটিং, মানে বেনজিন রিংকে বা সার্কেলকে কারা অ্যাক্টিভেট করে কারা ডিঅ্যাক্টিভেট করে কেন করে, এই বিষয়গুলো যেহেতু পড়িয়েছি, তাহলে এই বিষয়গুলোর সাথেই আসলে এই কোয়েশ্চেনটা রিলেটেড। যে টলুইন তো বেনজিন প্রথমে ছিল, বেনজিনের সার্কেলের মধ্যে একটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে মিথাইল রেডিকেল দ্বারা সাবস্টিটিউট হয়ে টলুইন ফর্ম করেছে, তোমরা সেটা জানো যে টলুইন কিভাবে আসছে। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশনের মাধ্যমে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশনের মাধ্যমে ওয়ান হাইড্রোজেন সাবস্টিটিউট ফ্রম বেনজিন রিং বাই মিথাইল রেডিকেল, দেন টলুইন কিন্তু সেটা আমরা পেয়েছি টলুইন। এখন এই যে টলুইন আর বেনজিনের মধ্যে ফারাকটা কি, বেনজিনের মধ্যে কোনো রিং অ্যাক্টিভেটিং গ্রুপ নাই, টলুইনের মধ্যে রিং অ্যাক্টিভেটিং গ্রুপ মিথাইল গ্রুপ আছে, বিকজ মিথাইল গ্রুপ কিন্তু, ফারজানা শরীফ শুনতে পাচ্ছ, ফারজানা শরীফ শুনতে পাচ্ছ? বুঝলাম না, এখনো তারা মানে রিকোয়েস্ট পাঠাচ্ছে ক্লাসে জয়েন করার জন্য। ফারজানা শরীফ শুনতে পাচ্ছ? বের করে দেব? ফারজানা শরীফ, এতক্ষণ লাগলো কেন রেসপন্স করতে? কটা বাজে তুমি দেখো তো ঘড়িতে। আমাদের সাথে মশকরা একটু কম করো না। আচ্ছা এখন শোনো, তাহলে আমরা ওই ধরনের প্রশ্নগুলোর আলোকেই কিন্তু আসলে আমরা যে প্রশ্নটার লাস্ট এক্সামে তোমাদের করেছিলাম, যে টলুইন থেকে টিএনটি প্রস্তুতকালে টেম্পারেচারটা গ্রাজুয়ালি বা ধীরে ধীরে কেন বাড়াতে হয়, উন্নত উন্নত করতে হয়। টলুইনকে ফার্স্ট নাইট্রেশন করলে টেম্পারেচার যা লাগবে, সেকেন্ড নাইট্রেশন করলে টেম্পারেচার তার থেকে আরেকটু বাড়াই দিতে হবে, থার্ড নাইট্রেশনে আরো বাড়াই দিতে হবে। এর কারণটা কি? আসলে অনেকের হয়তোবা এই প্রশ্নটা অলরেডি তোমরা জানো এবং তোমাদের খুব আহ, সহজ লাগছে তোমাদের কাছে কোয়েশ্চেনটা, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টের জন্য আমি যেহেতু গত ক্লাসে একটা রিকোয়েস্ট পেয়েছিলাম যে এটাকে স্যার আরেকটু বুঝিয়ে দেন, আসলে এটা ইম্পর্টেন্টও বটে। এবারের আমাদের অর্গানিক পার্ট থেকে এই প্রশ্নটা আসতে পারে, সবাই একটু এটা নিয়ে আজকে ক্লাস নিয়ে আমি আরেকটা আমাদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির একটা আংশিক সলিউশন হয়েছিল বা পার্শিয়াল সলিউশন হয়েছিল, এমন একটি কোয়েশ্চেন আছে, পারি যদি ওখানেও যাব। সবাই একটু মনোযোগের সাথে ক্লাসটা খেয়াল করো। সবাইকে আবারও সেই উদাত্ত আহ্বান যে তোমরা ক্লাস মিস করো না, এখন থেকে একটু ট্রাই করো, হার্ট এন্ড সোল তোমাদেরকে নিয়ে আমরা ইনশাআল্লাহ হ্যাঁ ভালো কিছু করতে পারবো বিশ্বাস, কারণ যথেষ্ট সময় কিন্তু আছে, সময় যে নাই একেবারে তা না। একটা অপরচুনিটি তোমরা পেয়েছো পরীক্ষা পিছানোর কারণে, হ্যাঁ, তো এই সুযোগটা যদি কাজে না লাগাও এবং তোমরা যদি এখনো আইসোলেটেড থাকো, বিপদ কিন্তু আরো বেশি ঘনীভূত হবে, বিপদ আরো বাড়বে। একটা পর্যায়ে তোমাকে দেখলে খুব মায়া লাগবে, কারণ তুমি পরীক্ষা দিতে পারছো না। একটা ফুটবল টিম গঠন করতে গেলে যেই খেলোয়াড়গুলোকে বাদ দেওয়া হয় একাদশ গঠন করতে গিয়ে, প্রথমে কিন্তু একাদশ থাকে না, প্রথম কিন্তু 15 বা 20 প্লেয়ার কিন্তু সেখানে থাকে। পরবর্তীতে যখন ফাইনাল একাদশ বা 11 যখন সিলেক্ট করা হয়, তখন কিন্তু অনেক খেলোয়াড় কিন্তু বাদ পড়ে যায়, তাদের চেহারার দিকে তাকালে কিন্তু তাদের মনের যে কষ্টটা কিন্তু বোঝা যায়। তো আমরাও যদি ফর্ম ফিল আপটা সবাইকে করার অপরচুনিটি না দেই, পরবর্তীতে তোমাদের দেখলে কিন্তু আমাদের খারাপ লাগবে, কষ্ট লাগবে, আমরা এটা চাই না, কিন্তু বাধ্য হয়ে করতে হবে, কারণ আমাদের এমন স্টুডেন্টকে আমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়তো দেব না, যে কিনা সত্যিকার অর্থেই আমাদের যে কমিটমেন্ট, আমাদের যে টার্মস এন্ড কন্ডিশন, এবং আমরা চরম ঝুঁকির মধ্যে আছি, কারণ সে ক্লাসই করেনি এবং সে একেবারেই মানে তার আইসোলেটেড ছিল, কোনোভাবে সে আমাদের সহযোগিতা করেনি, তাদেরকে আমরা কিভাবে সেই সুযোগটা দেই। খেয়াল করো, মনোযোগ দিয়েন বাবা, একটু মনোযোগ দিয়েন। মিথাইল মূলক, এটা একটা অ্যালকাইল মূলকের অংশ, মিথাইল মূলক, তারপরে হাইড্রোক্সিল মূলক বা স্পেশালি ফেনোলিক হাইড্রোক্সিল, হ্যাঁ, তারপরে তোমার বাবা ও আর স্যার ইথার ও মূলক। ব্লার হয়ে আছে। ব্লার হয়ে আছে? আচ্ছা, না, হয়তো ফোকাস নষ্ট হয়ে গেছে স্যার, ফোকাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, ঠিক ঠিক করে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ ঠিক আছে। মিথাইল রেডিকেল, হাইড্রোক্সিল রেডিকেল, ও আর বা ইথার রেডিকেল, তেমনি ভাবে বাবা মনোযোগ দিয়েন, আমরা এরকম কিন্তু এই যে OH মিথাইল এবং ও আর এই রেডিকেল গুলো NH2 আরো আছে, মানে
এরকম এই কিছু রেডিক্যাল আছে যেগুলোর মধ্যে লোন পেয়ার ইলেকট্রন আছে, কিন্তু মিথাইলে কিন্তু লোন পেয়ার নাই, তথাপিও কিন্তু সেই ইলেকট্রন ডোনেট করে। পজিটিভ মেসোমারিক এফেক্ট কিন্তু তাদের ক্ষেত্রে আমরা অবজার্ভ করি, পজিটিভ মেসোমারিক বা ধনাত্মক মেসোমারিক ফল। কোনটা ছিল এটা তো তোমরা জানো বাবা। দেখো আবারও বলছি, আমি একটু তোমাদের রিকল করার জন্য, জাস্ট তোমরা জিনিসগুলো ভুলে গেছো, হয়তো বা পড়ানো হয়েছে তোমরা হয়তো ভুলে গেছো, সেই জন্য বলছি বাবা। এই যে গ্রুপগুলো, যে সব সবগুলো গ্রুপ, এখানে যদি বেনজিন দেখো, এটা কিন্তু বেনজিনে কিন্তু 6 পাই ইলেকট্রন, 3টা পাই বন্ধনে 6টি পাই ইলেকট্রন। এখানে কিন্তু একটি ইলেকট্রন কি আছে, পাই ইলেকট্রন ক্লাউড আছে। কারো যদি ইলেকট্রন ঘাটতি থাকে, কারো যদি ইলেকট্রনের মানে লেকিংস থাকে, তাহলে সে কিন্তু বেনজিন রিং এ এসে সেই লেকিংসটা কি করতে পারে, ফুলফিল করে সাবস্টিটিউশন রিঅ্যাকশন কিন্তু করে। যেমন আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন যেগুলো আছে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, নাইট্রেশন, এই রিঅ্যাকশনগুলো আমরা দেখি যে ফার্স্ট স্টেপে কিন্তু একটি ইলেকট্রোফাইল ফর্ম করে, সেই ইলেকট্রোফাইলটার ইলেকট্রন লেকিংস থাকে, তারপরে সেই ইলেকট্রোফাইলটা তার সেই লেকিংসটাকে ফুলফিল করার জন্য বেনজিন রিং এর দিকে কিন্তু অ্যাট্রাকশন ফিল করে। কারণ বেনজিন রিং এর সার্কেলের যে উপরে এবং নিচে কিন্তু পাই ইলেকট্রন ক্লাউড থাকে, আর পাই ইলেকট্রন ক্লাউডকে ইজিলি নেওয়া যায়। তো এই জন্য কিন্তু ইলেকট্রোফাইল সেখানে, আমরা কিন্তু এগুলো জানি বাবা। তো বেনজিনের মধ্যে মনে করো, বেনজিনকে যদি তুমি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন দাও, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন মিন্স যেমন মিথাইল ক্লোরাইড ড্রাই বা অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর প্রেজেন্সে কি করবে, এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর মিথাইল ক্লোরাইড ফার্স্ট অফ অল রিঅ্যাকশন করে একটি মিথাইল কার্বোক্যাটায়ন ফর্ম করবে। মিথাইল কার্বোক্যাটায়নটি বেনজিনের যে কোনো একটি কার্বনে এসে সিগমা কমপ্লেক্স ফর্ম করবে, দেন সিগমা কমপ্লেক্স থেকে একটি হাইড্রোজেন রিলিজ হবে, এবং কার্বন হাইড্রোজেন বন্ড ইলেকট্রনটি যদি সার্কেলে ইন করে, তাহলে সেখানে কিন্তু আবার তার 4n+2 নাম্বার অফ পাই ইলেকট্রন কিন্তু আবার ফুলফিল হয়ে যায় এবং টলুইন ফর্ম করে। বাবা এটা আমরা জানি, কিন্তু বেনজিনের একটি হাইড্রোজেন কিন্তু এখানে সাবস্টিটিউট হয়েছে, কার দ্বারা হয়েছে, মিথাইল রেডিকেল দ্বারা, তাহলে এটাই কিন্তু বাবা টলুইন। এখন দেখো বেনজিনের ক্যারেক্টারিস্টিক্স, বেনজিনের রিঅ্যাক্টিভিটি, বেনজিনের কিছু যে ধর্ম আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, আর টলুইনের যেহেতু এটাও অ্যারোমেটিক, এর মধ্যে বেনজিন রিং আছে, এটাও বেনজিন রিং আছে, এদের অনেক ধর্মই কিন্তু সিমিলার বাবা। কিন্তু কিছু কিছু রিঅ্যাক্টিভিটি থেকে শুরু করে কিছু কিছু আবার প্রপার্টিজ, তারা এমন কিছু এক্সেপশনাল প্রপার্টিজ তারা কিন্তু শো করে। তাহলে এখানে এই যে বেনজিনের জাস্ট একটি হাইড্রোজেনের জায়গায় একটি মিথাইল রেডিকেল এখানে ইন করলো, এই মিথাইল রেডিকেলটির একটি প্রভাব কিন্তু বেনজিন সার্কেলের মধ্যে পড়ে, এবং এই জন্যই কিন্তু বেনজিন থেকে কিছু ডিফার করে কারেক্ট মানে অ্যাক্টিভিটি বা রিঅ্যাক্টিভিটির দিক থেকে। হ্যাঁ, তাহলে রিঅ্যাক্টিভিটি কিন্তু একটু বেশি কার, টলুইনের। কার থেকে বেশি, বেনজিন থেকে বেশি। বেনজিনের মধ্যে কিন্তু এরকম কোনো ডোনেটিং গ্রুপ নাই, যেখানে টলুইনের মধ্যে মিথাইল গ্রুপ একটি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, একটি রিং অ্যাক্টিভেটিং গ্রুপ। অ্যাক্টিভেটিং মানে তাকে রিংকে অ্যাক্টিভেট করে। আগে তার রিঅ্যাক্টিভিটি যেমন ছিল, এখন তার রিঅ্যাক্টিভিটি আরো ইনক্রিজ করেছে, আরো বেড়ে গিয়েছে। রিঅ্যাক্টিভিটি কেন বাড়লো, টলুইনের রিঅ্যাক্টিভিটি কেন বাড়লো, কারণ এখানে মিথাইল রেডিকেল তার রেজোনেন্স স্ট্রাকচার থেকে অবজার্ভ করতে পারি। রেজোনেন্স স্ট্রাকচার নিশ্চয়ই তোমরা জানো, আমি সেদিকে আর যাচ্ছি না। টলুইনের রেজোনেন্স স্ট্রাকচার একটু বলে দিচ্ছি, শুধুমাত্র যদি ভুলে যাও। টলুইনের রেজোনেন্স স্ট্রাকচার, কে কে লামিয়া, হ্যাঁ ক্লাসটা নিয়ে নিয়ে এখন। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, এই যে মিথাইল স্যার বাবা দেখেন, হ্যাঁ, রিঅ্যাক্টিভেটিং এটার মানেটা কি? সক্রিয়কারী, সক্রিয়কারী। এখানে যে বাংলা ভাষায় বা ভুলেই যাচ্ছি। এই যে মিথাইল মূলকটা হচ্ছে অ্যাক্টিভেটিং গ্রুপ। অ্যাক্টিভেটিং মানে সক্রিয় করে। তার সক্রিয়তা আগে বেনজিনের মধ্যে, বেনজিনের সক্রিয়তা যা, এটার সক্রিয়তা কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেল দেখো, এই যে মিথাইল রেডিক্যালটা, তোমরা কিন্তু এটা জানো, এগুলো আবার পড়ানো হচ্ছে, কিন্তু এগুলো তোমাদের মনে রাখার কথা ছিল। এই যে কার্বন হাইড্রোজেন বন্ড, এখানে এসে ডাবল বন্ড হয়, এবং এই বন্ড কিন্তু এখানে রিলিজ হয়ে মানে লোন পেয়ার ইলেকট্রন ফর্ম করে। বন্ড পেয়ার লোন পেয়ার হয়, লোন পেয়ার বন্ড পেয়ার হয়। দেখো এখানে আগেই একটা বন্ড ছিল, এখন নিউলি এই কার্বন হাইড্রোজেন বন্ড কিন্তু এখানে এসে ফর্ম করলো। আর এই বন্ধনের দুইটা ইলেকট্রন, 2 ইলেকট্রন অফ দিস পাই বন্ড, এটা কিন্তু এই দুইটা ইলেকট্রন কিন্তু সার্কেল থেকে বেরিয়ে আসলো, এই বন্ড এবং এই বন্ড। আর এখানে কার্বন হাইড্রোজেনের সাথে কোনো, এখানে কার্বন হাইড্রোজেন,
এখানে আমরা দেখছি কার্বন হাইড্রোজেন যে বন্ড ইলেকট্রন কিন্তু এখানে এসে ডাবল বন্ড ফর্ম করেছে, এখানে কিন্তু হাইড্রোজেন থাকছে, এখানে কিন্তু হাইড্রোজেন থাকছে, তাহলে এই হাইড্রোজেনটা কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে বাবা একটু খেয়াল করেন, কার ইলেকট্রন কার কাছে আসলো, এই কার্বন হাইড্রোজেন বন্ডেড ইলেকট্রন এখানে এসে বন্ড ফর্ম করলো, আর এই পাই বন্ডটা কিন্তু এখানে সার্কেল থেকে বেরিয়ে আসলো। তাহলে এখন এই দুইটা ইলেকট্রন আবার এখানে ইন করবে এবং এই দুইটা ইলেকট্রন কিন্তু আবার এই কার্বনে বেরিয়ে আসবে। তাহলে আমরা থার্ড যে স্ট্রাকচার সেটা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে ডাবল বন্ড সি, এখানে হচ্ছে প্লাস, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এই যে দুইটা ইলেকট্রন আবার এখানে ইন করলো, আবার এই দুইটা ইলেকট্রন এখানে রিলিজ হলো, এই যে আবার এই বন্ড এখানে থাকবে। এইভাবে কিন্তু আমাদের 5টা স্ট্রাকচার আমরা কিন্তু দেখেছি। তাহলে এই যে স্ট্রাকচার 3টা দেখালাম, আরো 2টা আছে, এগুলো আগেও তোমরা দেখেছো, আমি আবার এখানে দেখালাম একটু। তাহলে এখানে দেখতে পাচ্ছ কার্বন হাইড্রোজেন যে বন্ড ইলেকট্রন যে এখানে, এটাকে বলে পজিটিভ মেসোমারিক এফেক্ট। মানে ইলেকট্রন যদি বাহিরের গ্রুপ থেকে ভিতরের দিকে বেনজিন রিং এর দিকে রেজোনেন্স হয়, তাহলে এখানে কিন্তু সার্কেলে কিন্তু দেখো এই 2 কার্বন অর্থাৎ সেকেন্ড কার্বনটা অর্থ কার্বন এবং প্যারা কার্বন, আবার কিন্তু এই অর্থ কার্বনে নেগেটিভ চার্জ গেইন করছে, নেগেটিভ চার্জ উৎপন্ন হচ্ছে। কোথাও যদি নেগেটিভ চার্জ উৎপন্ন হয় বুঝতে হবে তার ইলেকট্রন ডেনসিটি আগে যা ছিল তার থেকে বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এই মিথাইল রেডিক্যাল কিন্তু বেনজিন সার্কেলে কিন্তু ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রনের ঘনত্ব ডেনসিটি যা ছিল তার থেকে কিন্তু মিথাইল মূলক কিন্তু আরো বৃদ্ধি করেছে। কোনো কম্পাউন্ডের বেনজিন সার্কেলে যদি ইলেকট্রন ঘনত্ব বা ইলেকট্রন ডেনসিটি আগের থেকে ইনক্রিজ করে, তার রিঅ্যাক্টিভিটিও ইনক্রিজ করবে, তার সক্রিয়তা বৃদ্ধি পাবে। তাহলে আমাদেরকে বুঝতে কষ্ট হলো যে বেনজিনের সক্রিয়তা থেকেও কিন্তু টলুইনের সক্রিয়তা বেশি, রিঅ্যাক্টিভিটি বেশি। কেন? টলুইন ইজ মোর রিঅ্যাক্টিভ দেন বেনজিন বিকজ টলুইন হ্যাজ ওয়ান অ্যাক্টিভেটিং গ্রুপ উইথ ইজ সার্কেল। এই সার্কেলের সাথে অ্যাড আছে একটি অ্যাক্টিভেটিং গ্রুপ। মিথাইল গ্রুপ ইজ অ্যাক্টিভেটিং গ্রুপ ডিউ টু পজিটিভ মেসোমারিক এফেক্ট and we can follow this by this resonance structure. টলুইনের এই রেজোনেন্স স্ট্রাকচার গুলো যদি আমরা 5টা ড্র করতে পারি, এই 5টি রেজোনেন্স স্ট্রাকচার ড্র করার পর আমরা বলবো from the above resonance structure we can observe, আমরা উপরের 5টি রেজোনেন্স স্ট্রাকচার থেকে দেখতে পাই, বুঝতে পাই যে বেনজিন সার্কেলে ইলেকট্রন ডেনসিটি আগের থেকে বৃদ্ধি পেয়েছে। কিভাবে বুঝলাম যে এখানে ইনক্রিজ করেছে ইলেকট্রন ডেনসিটি, এখানে ইনক্রিজ করেছে কিভাবে বুঝলাম? এই যে স্ট্রাকচার থেকে দেখতেছি অর্থ পজিশন কার্বনে নেগেটিভ চার্জ, প্যারা পজিশন কার্বনে নেগেটিভ চার্জ, আবার যদি আরো 2টা স্ট্রাকচার দেখলে আমরা দেখতে পাবো এখন যদি এটা ইন করে এটা উপরে বেরিয়ে আসবে আবার, তাহলে আবার অর্থ কার্বনে কি হবে? নেগেটিভ চার্জ ফর্ম করবে। তাহলে কোন সার্কেলে যদি নেগেটিভ চার্জ ফর্ম করে, নেগেটিভ চার্জ উৎপন্ন হয়, তাহলে বুঝতে হবে সার্কেলে ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ করেছে, আর যদি ইনক্রিজ করে তার রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করেছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বলতে পারি বেনজিন থেকে কিন্তু টলুইন কিন্তু অনেক সক্রিয়। তাহলে এই প্রশ্ন খুব একদম ফ্রিকুয়েন্টলি আসে, কেন বেনজিন থেকে টলুইন অধিক সক্রিয়? বেনজিন কোনো রিঅ্যাকশন করলে তার যে নিডেড টেম্পারেচার, তার জন্য যে টেম্পারেচার লাগে, তাপমাত্রা লাগে, টলুইন কিন্তু সেই একই রিঅ্যাকশনটা করবে এর থেকে লোয়ার টেম্পারেচার, এর থেকে কম টেম্পারেচার। কারণ কি? মনে রেখো, যেই কম্পাউন্ড লেস রিয়েক্টিভ, যেই কম্পাউন্ড লেস রিয়েক্টিভ তার জন্য নিডেড টেম্পারেচার বা প্রয়োজনীয় তাপমাত্রা বেশি লাগে, আর যেই কম্পাউন্ড মোর রিয়েক্টিভ, বেশি রিয়েক্টিভ, তার জন্য প্রয়োজনীয় তাপমাত্রাটা কম লাগে। তাহলে আমরা যেহেতু এক্সপ্লেন করতে পারলাম যে বেনজিন অপেক্ষা টলুইন ইজ মোর রিয়েক্টিভ, ডেফিনেটলি সেম রিয়েকশন, এনি রিয়েকশন লাইক নাইট্রেশন রিয়েকশন, তুমি বেনজিনকে নাইট্রেশন করলে নিডেড টেম্পারেচারটা যা লাগবে 60 ডিগ্রি বা অ্যারাউন্ড 60 ডিগ্রি, আর টলুইনের নাইট্রেশন তুমি করতে পারো একই নাইট্রেশন রিয়েকশন, কার? বেনজিনেরও করছো, টলুইনেরও করছো, বা বেনজিনের ক্ষেত্রে নাইট্রেশন রিয়েকশনের জন্য নিডেড টেম্পারেচার বা প্রয়োজনীয় টেম্পারেচার হচ্ছে 60 ডিগ্রি, অ্যারাউন্ড 60 ডিগ্রি বা তার কাছাকাছি, আর টলুইনের জন্য রুম টেম্পারেচারে হয়ে যাচ্ছে 25 বা তার অ্যারাউন্ড 25। তাহলে 25 আর 60, তাহলে কেন বেনজিনের ক্ষেত্রে 60 ডিগ্রি সেলসিয়াস এখানে প্রয়োজন হলো, টলুইনের ক্ষেত্রে 25 ডিগ্রি প্রয়োজন হলো? বিকজ অফ মিথাইল গ্রুপ। বেনজিনে কোনো অ্যাক্টিভেটিং গ্রুপ নাই, আর টলুইনের মধ্যে একটি রিং অ্যাক্টিভেটিং গ্রুপ, একটি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মিথাইল গ্রুপ প্রেজেন্ট, এন্ড বাই দিস পজিটিভ মেসোমারিক এফেক্ট রেজোনেন্স স্ট্রাকচার থেকে আমরা অবজার্ভ করতে পারি বেনজিন রিংয়ে নেগেটিভ চার্জ গেইন করে, স্পেশালি অর্থ প্যারা 246 কার্বনে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে বেনজিন থেকে টলুইনের বেনজিন রিং এর মধ্যে ইলেকট্রন ক্লাউড ডেনসিটি আরো বেশি। কোনো কারণে যদি ইলেকট্রন ক্লাউড ডেনসিটিটা ইনক্রিজ করে, তার রিঅ্যাক্টিভিটিও ইনক্রিজ করে, বৃদ্ধি পায়, তাহলে আমরা বলতে পারি বেনজিন থেকে কিন্তু টলুইন অনেক বেশি সক্রিয়। গেল এটা। তেমনি ভাবে বাবা এই এর ক্ষেত্রেও কিন্তু তোমরা রেজোনেন্স স্ট্রাকচারটা তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এগুলো এক্সারসাইজ করবা। ওএইচ এর জায়গায় ও আর হলে
বাবা এইচ এর জায়গা আর তো কিছু না, লোন পেয়ার ইলেকট্রন অক্সিজেনের, লোন পেয়ার ইলেকট্রন অক্সিজেনের, লোন পেয়ার ইলেকট্রন নাইট্রোজেনের, তারাই কিন্তু এখানে রেজোনেন্সে পার্টিসিপেট করবে। আদারওয়াইজ এখানে কি এইচ নাকি আর নাকি H2, এটা আমাদের হেডেক না। হেডেক হচ্ছে লোন পেয়ার ইলেকট্রন থাকলেই কিন্তু কি হয়, পজিটিভ মেসোমারিকের মাধ্যমে কি করে বলয়ের দিকে ইলেকট্রন ক্লাউড ডাইভার্ট হয় এবং সেখানে কিন্তু পজিটিভ নেগেটিভ চার্জ গেইন করে অর্থ প্যারা কার্বনে 246 কার্বনে। তাহলে আমরা রেজোনেন্স স্ট্রাকচার আমাদের ড্র করতে হবে, শিখতে হবে, এক্সারসাইজ করতে হবে, এন্ড দ্যাট ইজ ম্যাক্সিমাম করতে হবে, সর্বোচ্চ পরিমাণ এক্সারসাইজ করতে হবে, কারণ এগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি। আর মাঝখানে কিন্তু এখানে এই উভমুখী সাইনগুলো কিন্তু হবে। তিনটা আঁকলাম, আরো কিন্তু এটা যদি এখানে ইন করে এটা আবার বেরিয়ে আসবে, এরকম আরো দুইটা কিন্তু স্ট্রাকচার হবে। কেমন? তো সেগুলো তোমরা কিন্তু এক্সারসাইজ করতে হবে। এটা টলুইনের ক্ষেত্রে করতে হবে। যদি ওয়েজ থাকে বেনজিন রিংয়ে ফেনল হয়, যদি ওয়ার থাকে ইথার হয়, যদি NH2 থাকে এনিলিন হয়। তো আমরা বেশিরভাগ সবচেয়ে বেশি এই এই যে গ্রুপগুলো যদি বেনজিন রিংয়ে থাকে আমরা দেখতে পাই পজিটিভ মেসোমারিক এফেক্টের মাধ্যমে সেখানে কিন্তু ইলেকট্রন ক্লাউড ডেনসিটি বেনজিন রিংয়ে কিন্তু পূর্বের তুলনায় ইনক্রিজ হয়। মানে এই গ্রুপটা না থাকলে আগে তার বেনজিন রিংয়ের মধ্যে ক্লাউড যা ছিল, ডেনসিটি যা ছিল, ইলেকট্রন ক্লাউড যেই পরিমাণ ছিল, এই গ্রুপগুলো যদি বেনজিনের সাথে এসে যুক্ত হয় তাহলে কিন্তু এই গ্রুপগুলো একটি প্রভাব, একটি এফেক্ট কিন্তু বেনজিন রিংয়ের উপর পড়ে এবং সেটা হচ্ছে পজিটিভ মেসোমারিক এফেক্ট, এবং তার কারণে কিন্তু বেনজিন রিংয়ে আগের থেকে ইলেকট্রন ক্লাউড ডেনসিটিটা ইনক্রিজ করে এবং তার রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করে। সবাই একটু খেয়াল করো। এমন কিছু আবার গ্রুপ আছে তোমরা বাবা জানো, যেমন এই গ্রুপটা, স্পেশালি এই গ্রুপটা নাইট্রো গ্রুপ, এটা একটা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। নাইট্রো গ্রুপ আছে, অ্যালডিহাইড গ্রুপ আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে। এই গ্রুপগুলো বাবা রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন বলয়ের দিকে, আরে রিং থেকে বা সরি শাখা থেকে বা বেনজিন সার্কেলের সাথে যে গ্রুপটা যুক্ত আছে সেই গ্রুপ থেকে বেনজিনের দিকে ইলেকট্রন যায়, তাই না, রেজোনেন্সের মাধ্যমে। কিন্তু এই গ্রুপগুলো থাকলে আমরা দেখতে পাবো উল্টা বেনজিন রিং থেকে পাই ইলেকট্রন ক্লাউড গ্রুপের দিকে বাহিরে আসবে। তাহলে ওইটা হচ্ছে নেগেটিভ মেসোমারিক এফেক্ট। হ্যাঁ, তো যে সমস্ত গ্রুপগুলো নেগেটিভ মেসোমারিক এফেক্ট এক্সিবিট করে তাদের ক্ষেত্রে দেখা যায় বেনজিন রিং এর অর্থ প্যারাকার্বনে উল্টা পজিটিভ চার্জ সৃষ্টি হয়, পজিটিভ চার্জ গেইন করে। আমরা যদি বেনজিনের নাইট্রো বেনজিনের রেজোনেন্স স্ট্রাকচারটা যদি আমরা একটু অবজার্ভ করি, আগে স্যার আমরা যে দেখি নেগেটিভ মেসোমারিক এগুলো, এটার বাংলাটা কি? নেগেটিভ মেসোমারিক মানে ঋণাত্মক মেসোমারিক, এটাকে বলে মেসোমারিক এফেক্ট, ঋণাত্মক মেসোমারিক। কেমন? আচ্ছা, আবার ইন্ডাকটিভ এফেক্ট দিয়েও আছে, আমরা এই ওইদিকে আগে এগুলো আলোচনা করেছি। দেখো এখানে এই যে বেনজিনের মধ্যে মনে করো যে নাইট্রো গ্রুপটা আছে NO2, তো NO2 মিন্স এটা কিন্তু একটা ডাবল বন্ডে অক্সিজেন থাকবে, একটা সিঙ্গেল বন্ড ও কিন্তু মাইনাস থাকবে। এটাই কিন্তু হচ্ছে এই নাইট্রোবেনজিনের ফার্স্ট স্ট্রাকচার। এটা হচ্ছে নাইট্রোবেনজিন বাবা, খেয়াল করবেন NO2। এখন একটু খেয়াল করেন, এই নাইট্রোজেন পজিটিভ হওয়ার কারণে এই বেনজিন সার্কেল থেকে কিন্তু পাই ইলেকট্রন এখানে এসে ডাবল বন্ড হলো। তাহলে এখন কি হচ্ছে একটু দেখেন আপনারা, এগুলো কিন্তু আগেও দেখানো হয়েছে, পাই বন্ড কিন্তু চলে গেল, ফলে এই কার্বনটা পজিটিভ হয়ে গেল, আর এই বন্ড এবং এই বন্ড তাদের এখনো কিছু হয়নি, কারণ এখন সে আবার এখানে আসবে। তো অ্যাডজাসেন্ট যখন এই বেনজিন সার্কেলের সাথে যে গ্রুপটা আছে, এই গ্রুপের যে বেনজিনের সার্কেলের সাথে যে পরমাণুটা আছে এরপর যেহেতু পজিটিভ চার্জ, তার যেহেতু ইলেকট্রন ঘাটতি আছে, সে এই জন্য কিন্তু বেনজিন সার্কেল থেকে পাই ইলেকট্রনকে টান দিছে। তাহলে কেন পুল করলো, পুল আপ করলো কেন, এটা এখানে ইলেকট্রনকে বাইর করে নিয়ে আসলো কেন, তার ইলেকট্রন লেকিংস আছে। আচ্ছা, কোনটাকে নিবে? এই তিনটা বন্ধন তো আছে, এর মধ্যে কোনটাকে নিবে? জাস্ট বেনজিন রিং এর এই গ্রুপটার সাথে অ্যাডজাসেন্ট যে পাই বন্ধনটা সেটাই কিন্তু নিয়ে গেল। তাহলে এখানে এটা এসে কিন্তু আগে একটা বন্ধন ছিল নাইট্রোজেন কার্বন, আর এখন কিন্তু আরো একটি বন্ধন হলো, এই বন্ধনটি এখানে আসলো। তাহলে এখানে কিন্তু দেখো বাবা, যখনই এটা ডাবল বন্ড হলো, এই বন্ধনের ইলেকট্রন পাই নাইট্রোজেন এবং অক্সিজেন সে কিন্তু আবার নিয়ে যাবে। ফলে এখানে কি হবে জানো, এটা হয়ে যাবে আবার মাইনাস, এটা হয়ে যাবে আবার, এটা তো আগেই মাইনাস ছিল, নাইট্রোজেন আবার প্লাস প্লাসই থাকবে। কেন জানো? এই বন্ধন এখানে এসে ডাবল বন্ড হলো, নাইট্রোজেন কিন্তু আবার তার পাই ইলেকট্রন কিন্তু অক্সিজেনকে আবার দিয়ে দিল। তাহলে নাইট্রোজেনের অবস্থা কি দাঁড়ালো, একদিকে পেলো আর একদিকে দিয়ে দিল, তাহলে তার পজিটিভ চার্জের কোনো প্রকারের কোনো চেঞ্জ হলো না। তাইলে আমরা এখানে দেখতে পেলাম যে যেই মাত্র এই পাই বন্ড এসে এখানে ডাবল বন্ড ফর্ম করে সেই মাত্রই কিন্তু আবার নাইট্রোজেন অক্সিজেন পাই বন্ড কিন্তু অক্সিজেন তার ইলেকট্রোনেগেটিভিটি বেশির জন্য সে কিন্তু আবার নিয়ে যায়। তাহলে এখন কি হবে, এই বন্ড এখানে আসবে, এটা আবার পজিটিভ হবে, এই বন্ড এখানে আসবে, এটা আবার পজিটিভ হবে। এইভাবে কিন্তু পাঁচটা স্ট্রাকচার আমরা নাইট্রোবেনজিনের আগে দেখিয়েছি, এটা আবার তোমাকে ট্রাই করতে হবে। টলুইন এবং নাইট্রোবেনজিন এই দুইটা রেজোনেন্স স্ট্রাকচার তো মাস্ট বি, লাগবেই। তুমি যদি পড়তেও চাও না, মানে তুমি এগুলা খুব কঠিন লাগে, এতগুলো করতে পারবো না, অ্যাটলিস্ট মিথাইল বেনজিন বা টলুইনের এবং নাইট্রোবেনজিনের রেজোনেন্স স্ট্রাকচারটা তোমাদের লাগবেই, কারণ একটা হচ্ছে রিং ডিঅ্যাক্টিভেটিং এর ব্যাখ্যা আর একটা হচ্ছে রিং ডিঅ্যাক্টিভেটিং এর ব্যাখ্যা দিতে লাগে। কারণ এই প্রশ্নগুলো আসতে পারে, কেন বেনজিন অপেক্ষা নাইট্রোবেনজিন কম সক্রিয়, বা তার সক্রিয়তা কেন লেস হলো, হ্রাস পেলো কেন? বেনজিন
যতটুকু সক্রিয়, নাইট্রোবেনজিন কিন্তু তার থেকে কম সক্রিয়। কেন? কারণটা হচ্ছে দেখো, বেনজিনের মধ্যে কিন্তু এমন কোনো গ্রুপ নাই যারা কিনা বেনজিনের রিং থেকে ইলেকট্রনকে উল্টা বাহিরের দিকে নিয়ে পজিটিভ চার্জ এখানে সৃষ্টি করেছে কিংবা তার লেকিং সৃষ্টি করেছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি নাইট্রো গ্রুপ কিন্তু বেনজিন সার্কেল থেকে পাই ইলেকট্রনকে বাহিরের দিকে পুল করছে এবং তার কিন্তু অর্থ কার্বন, দ্যাট মিনস 2 এবং 4 এবং 6, এই কার্বনগুলোতে কিন্তু পজিটিভ চার্জ সৃষ্টি হচ্ছে, গেইন করছে। তাহলে পজিটিভ চার্জ যেহেতু সৃষ্টি হচ্ছে, তাহলে লেকিংস হচ্ছে ইলেকট্রনের, তাহলে তার ইলেকট্রন ডেনসিটিটা কিন্তু ডিক্রিজ হয়েছে। আর কোনো কম্পাউন্ডের ইলেকট্রন যদি আমরা বেনজিন রিং এর ইলেকট্রন ক্লাউড ডেনসিটি যদি আমরা ডিক্রিজ হতে দেখি, হ্রাস পেতে দেখি, বুঝবো সেই যৌগের সক্রিয়তাও হ্রাস পাচ্ছে। ইলেকট্রন ডেনসিটি হ্রাস পাওয়া মানে ডিক্রিজ হওয়া, মানে তার রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ হওয়া, আর ইলেকট্রন ডেনসিটি ইনক্রিজ হওয়া মানে তার রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ হওয়া। এটা আগে মাইন্ডসেট করো যে কোনো কম্পাউন্ডে বেনজিন রিং এ ইলেকট্রন ক্লাউড ডেনসিটি যদি বৃদ্ধি পায়, ইনক্রিজ করে, তার রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করবে, সে সক্রিয় হবে। আর যদি কোনো কম্পাউন্ডের বেনজিন রিং এর ইলেকট্রন ক্লাউড ডেনসিটি ডিক্রিজ করে কোনো কারণে, কে ডিক্রিজ করছে কে ইনক্রিজ করছে এটা তোমরা জানো, এবং রেজোনেন্স স্ট্রাকচার তোমাদের অবশ্যই এক্সিবিট করতে হবে। যেই ভুলটা তোমরা অলমোস্ট সকল স্টুডেন্ট, এই নাইট্রোবেনজিনের রেজোনেন্স স্ট্রাকচারটা আমরা দেখাইনি। কেন নাইট্রো রেডিক্যালটা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, কেন এটা বলয়কে নিষ্ক্রিয় করে, এই কথাটাও অনেকে লেখেনি। অবশ্য ইংলিশ ভার্সনের কিছু স্টুডেন্ট লিখেছে শুধু কথাটা, কিন্তু এই রেজোনেন্স স্ট্রাকচারটা তারা কিন্তু লিখেনি। কি লিখেছে তারা? তারা বলেছে যে নাইট্রো গ্রুপ ইজ ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। নাইট্রো গ্রুপ যত বেশি ইনক্রিজ হচ্ছে কোনো কম্পাউন্ডে, তার রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ করতেছে। আর রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ হলে নিডেড টেম্পারেচারটা বা প্রয়োজনীয় তাপমাত্রাটা ইনক্রিজ বেশি বাড়াই দিতে হবে, এটা তারা বলেছে। এই জন্য তারা কিন্তু ফুল মার্কস পেয়েছে। আমি ফুল মার্কস দিয়ে দিয়েছি, 4 দিয়ে দিয়েছি। কিন্তু বাংলা ভার্সনের ম্যাক্সিমাম স্টুডেন্ট শুধু টলুইন থেকে টিএনটি জাস্ট বিক্রিয়াটা দেখেছে, অনেক স্টুডেন্ট অনেকে তো টাচই করেনি। তাহলে আমাদের বুঝতে হবে যে টলুইন তো বুঝলাম, নাইট্রোবেনজিন তো বুঝলাম, তাহলে নাইট্রো গ্রুপ যে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, টলুইনের মিথাইল গ্রুপ যে অ্যাক্টিভেটিং গ্রুপ কারা, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ কারা, রেজোনেন্স স্ট্রাকচার ছাড়া এটা বলা, নাম্বার কম পাওয়া, মানে এটা তুমি বলতে পারো যে আমি নাম্বার হয়তো কিছু আমার ডিডাকশন হতেও পারে। আর যদি রেজোনেন্স স্ট্রাকচারটা কষ্ট হলেও, একটু কঠিন হলেও যদি কনজিউম করতে পারি, যদি এটা এক্সিবিট করতে পারি এক্সাম কপিতে, তাহলে তোমার ভিতরে তুমি কি লিখেছো ল্যাঙ্গুয়েজ, এত কথাবার্তা হয়তো আমরা পড়িই না, শুধু স্ট্রাকচারটা দেখেছি, রেজোনেন্স স্ট্রাকচারটা বুঝতে পেরেছি। তুমি না বুঝে স্ট্রাকচার লিখতে পারবে না। নকল করে কোনোদিন স্ট্রাকচার লেখা যায় না। এই স্ট্রাকচারগুলো নকল করে লিখতে গেলে কোথাও না কোথাও তুমি ভুল করবে, হয় পজিটিভ চার্জ দাওনি, না হলে এখানে আছে এখানে নাই, অথবা এখানে পজিটিভ, মানে মোট কথা রেজোনেন্স স্ট্রাকচার কেউ কোনোদিন দেখে পরীক্ষার কপিতে লিখতে পারে না, অথবা নকল করেও লিখতে পারে না। যদি না বুঝে সে রেজোনেন্স স্ট্রাকচার, তার পক্ষে আসলে লেখা সম্ভব না। তো আমরা যখন রেজোনেন্স স্ট্রাকচার রিলেটেড যে প্রশ্নগুলো আছে, আমরা অত ভিতরে কি লিখেছো না লিখেছো ওগুলো পড়ার থেকে বেশি ইম্পর্টেন্সই দেই যে রেজোনেন্স স্ট্রাকচারটা সে নাইসলি বা কারেক্টলি লিখতে পারছে কিনা বা এক্সিট করতে পারছে কিনা, ওটার দিকে আমরা এমফেসিস দেই। বুঝতে পেরেছো? তো তোমরা এই রেজোনেন্স স্ট্রাকচার, স্পেশালি বলছি টলুইনের রেজোনেন্স স্ট্রাকচার এবং নাইট্রোবেনজিনের রেজোনেন্স স্ট্রাকচার, আজকেই তোমরা না, এটা নো মোর টাইম, সুযোগ পাবে না। প্লিজ আজকেই আমার সকল স্টুডেন্টকে আমি অনুরোধ করছি, আজকেই প্রত্যেকের বইয়ের মধ্যে মেইন বই আছে, এবং আমরা যে শীটপত্র বা কোর্স ম্যাটেরিয়ালস তোমাদের সাপ্লাই দিই সেখানেও আছে। তাহলে সেখানে কিন্তু আমরা এই রেজোনেন্স স্ট্রাকচার গুলো, টলুইনের এবং নাইট্রোবেনজিনের, যারা খুব ফাঁকিবাজ, হয়তো ফাঁকি দিয়েছো কিন্তু এখনো তোমরা কমিটমেন্ট করেছো যে না, আমরা সত্যিকার অর্থেই আমরা পাস করতে চাই, পাস, এবং সেটা সম্মানের সাথে পাস। পাস তো অনেক রকমেরই হয়। সেটা যদি তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে থাকো, মনে করে নিলাম আজকে থেকে তোমাদেরকে আল্লাহ কবুল করেছেন, তাহলে অন্তত পক্ষে এই টলুইনের রেজোনেন্স স্ট্রাকচার যে 5টা আছে, নাইট্রোবেনজিনের রেজোনেন্স স্ট্রাকচার যে 5টা আছে, আজকে কম করে হলো 1-1.5 ঘন্টা সময় যতবার পারো এক্সারসাইজ করবা। এরপরও যদি কোনো জিনিস না বুঝো, আমি তো আছি, আমরা আছি, ম্যাম আছে, প্রশ্ন করতে পারবে। এমনকি ইন্ডিভিজুয়ালিও তুমি আমাকে নক করতে পারো, স্যার আমার এই জায়গাটা দেখেন তো ঠিক আছে কিনা, আমাকে মেসেঞ্জারে হয়তো একটা ছবি পাঠিয়ে দিলে, স্যার আমি না দেখে স্ট্রাকচারটা ড্র করছি, দেখেন তো স্যার আমার এখানে কোনো অবজারভেশন আছে কিনা, ভুল হয়েছে কিনা, করতে পারো, সুযোগ আছে বাবা। তুমি অবশ্যই নক করে দেখো তোমাকে রেসপন্স করি কিনা, কিন্তু রেসপন্স করতে হবে আমাকে। আমি যে বললাম যে টলুইনের রেজোনেন্স স্ট্রাকচারটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ বেনজিন আর টলুইনের মধ্যে রিঅ্যাক্টিভিটি কার বেশি কার কম, এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফর 2021, অর্থাৎ 2021-এর যে তোমরা পরীক্ষার্থী, ওই পরীক্ষায় সহজ সহজ প্রশ্নগুলো যদি আমরা আশা করি, তাহলে কিন্তু
একেবারে এত কিছু তো একটু অর্গানিক কেমিস্ট্রি থেকে আমরা টাচ করতে হবে। সহজ প্রশ্ন বলে কিন্তু অর্গানিক কেমিস্ট্রি আসলে কোনো প্রশ্নই কারো কাছে সহজ না। সবাই তোমরা অর্গানিক কেমিস্ট্রিকে একটু ভয় পাচ্ছ। এই ভীতিটা জাস্ট দূর। অনেকের অবশ্য ভয় পায় না, দেখলাম যে অনেকে মাশাল্লাহ অর্গানিক কেমিস্ট্রি বেটার লেখে, কারণ ওই যে সে ওইভাবে ভালোবেসে এটাকে গ্রহণ করেছে, তার জন্য অর্গানিক কেমিস্ট্রি বরং সে টাচ করতে, অ্যান্সার করতে সে বেশি প্রেফার করে, কারণ অর্গানিক কেমিস্ট্রি অল্প সময়ে খুব নাইস মার্কস পাওয়া যায়, সময় কিন্তু খুব কম লাগে, ফলে অন্য প্রশ্নের সময়টা তুমি এক্সিকিউট করতে পারো। অর্গানিক কেমিস্ট্রির প্রশ্নগুলো লিখতে সময় খুবই কম লাগে, যে টাইম অ্যালটমেন্ট থাকে তার থেকে অনেক কম টাইমে তুমি অর্গানিক কেমিস্ট্রির কোয়েশ্চেনগুলো তুমি অ্যান্সার করতে পারবে। একটা কৌশল লিখতে যদি ভালো করে তোমার মুখস্থ থাকে, সর্বোচ্চ 5 মিনিট, একেবারে যদি যত সময় তুমি এক্সপেন্ড করো না কেন, সর্বোচ্চ 5 মিনিট। হায়ার অর্ডারের কোশ্চেনে না হয় আরো 5 মিনিট বাড়াই দিলাম, 10 মিনিট, এই 15 মিনিটে, বা জ্ঞান অনুধাবন ওই প্রশ্নের আরো 10 মিনিট ধরলাম, এই 20 মিনিটে তোমাদের অবশ্যই অর্গানিক কেমিস্ট্রি একটা প্রশ্ন অ্যান্সার হয়ে যাবে। আর 10 মিনিটস টাইম বা 12 মিনিটস টাইম তোমার যে অ্যালোটেড টাইম ছিল, সেটা কিন্তু তুমি অন্য একটা কোয়েশ্চেন যেগুলো একটু এলাবোরেট, একটু বর্ণনামূলক, যেমন ফিজিক্যাল কেমিস্ট্রির প্রশ্নগুলো অথবা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির যে কিছু কোশ্চেন আছে, এগুলো একটু এলাবোরেট টাইপের কোশ্চেন, সেগুলো, বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি যদি এমন হয়, তুমি যদি ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি টাচ করতে চাও, সেখানে তো একটু বর্ণনামূলক প্রশ্ন লিখতে হয়, তাহলে ওই সময়টা তুমি ওখানে কি করতে পারবা, ইমপ্লিমেন্ট করতে পারবে। তো এই জন্য অর্গানিক কেমিস্ট্রি আবার লিখতে হবে নির্ভুল। তুমি যদি চাও যে ভুলভাল লিখবা, তাহলে কিন্তু চলবে না। তো আবারও বাবা, আমি কি সময়ের জন্য হয়তো বা এগুলো দেখালে হয়ে যেত, তোমাদের এগুলো অনেকবার দেখানো হয়েছে, নাইট্রোবেনজিনের রেজোনেন্স স্ট্রাকচার, টলুইনের রেজোনেন্স স্ট্রাকচার, এই ম্যান্ডেটরি এই দুইটা স্ট্রাকচার আমাদের লাগবে, 5টা করে 10টা স্ট্রাকচার লাগবে, এবং এই স্ট্রাকচারগুলো তোমাকে প্রমাণ দিবে, তোমাকে জানান দিবে, তোমাকে ধারণা দিবে যে এই গ্রুপটা, নাইট্রো গ্রুপটা বেনজিন বলয় থেকে ইলেকট্রনকে বাহিরের দিকে নিয়ে কিভাবে বেনজিন রিং এর অর্থ প্যারাকার্বনে 246 কার্বনে কিভাবে পজিটিভ চার্জ সৃষ্টি করে। পজিটিভ চার্জ সৃষ্টি করা মানেই হচ্ছে সেখানে ইলেকট্রনকে নিয়ে আসা, মানে সেখানে লেকিং সৃষ্টি করা, সেখানে ইলেকট্রন ডেনসিটি লেকিংস হওয়া মানে তার রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ হওয়া, কমে যাওয়া, এটা মাথায় রাখবা। আর যদি কোনো গ্রুপ বলয়ের দিকে ইলেকট্রন দিয়ে নেগেটিভ চার্জ গেইন করে বেনজিন রিং এ, বুঝতে হবে সেখানে ইলেকট্রন ক্লাউড ডেনসিটি ইনক্রিজ করেছে। ইলেকট্রন ক্লাউড ডেনসিটি ইনক্রিজ করা মানে হচ্ছে তার রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করেছে, সক্রিয়তা বেড়ে গেছে। তাহলে কার সক্রিয়তা বাড়লো, কি কারণে বাড়লো, কার সক্রিয়তা কমলো, কার কারণে কমলো, এগুলোর ব্যাখ্যা দিতে হবে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের যে মূল পয়েন্ট, যে মূল কোয়েশ্চেন, যেটা আমাদের বোঝার বিষয় ছিল। আমরা আমাদের এই এতক্ষণের আলোচনায় কিন্তু আমরা একটা ডিসিশন কিন্তু মেকিং করলাম। সেই ডিসিশনটা কি? এই গ্রুপটি যখনই কোনো বেনজিন রিং এর সাথে অ্যাটাচ থাকবে, সেই বেনজিন রিং থেকে সে উল্টা ইলেকট্রনকে বাইরের দিকে নিয়ে বেনজিন রিং এর মধ্যে ইলেকট্রন ক্লাউডকে কমিয়ে দিবে, ইলেকট্রন ডেনসিটিকে কমিয়ে দিবে। এটা একটু ফাইনাল করো তো বাবা। এই গ্রুপটি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। বেনজিন রিং এর মধ্যে যত বেশি এই গ্রুপটি ইন করবে, ততই ওই যৌগের রিঅ্যাক্টিভিটি কমে যাবে। তাহলে বাবা একটু খেয়াল করেন, আমরা যদি টলুইন, এই কম্পাউন্ডটা হচ্ছে টলুইন বাবা, খেয়াল করেন। এখন তাকে যদি আমরা ফার্স্ট নাইট্রেশন করি, আমরা দেখো টলুইন থেকে টিএনটি ফর্ম করতে, টিএনটি প্রস্তুত করতে কিন্তু তিনবার নাইট্রেশন করতে হবে। থার্ড টাইমস নাইট্রেশন আমরা গিয়ে দেখবো টেম্পারেচারটা কিন্তু আমাদের বেশি লাগছে। তাহলে টলুইনকে যদি ফার্স্ট টাইম নাইট্রেশন করি কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড দ্বারা, এই ক্ষেত্রে কনসেন্ট্রেট না হলেও কিন্তু রিঅ্যাকশনটি আসলে হয়ে যায়। টেম্পারেচার কিন্তু room temperature, that means around 25 degrees Celsius. Here needed temperature only 25 degree because toluene is more reactive compound than benzene and then nitrobenzene also. তাহলে বেনজিন থেকে এবং নাইট্রোবেনজিন থেকে কিন্তু টলুইন কিন্তু অনেক রিঅ্যাক্টিভ, অনেক সক্রিয়, তার জন্য নিডেড টেম্পারেচার এবং ডেনসিটি অফ রিঅ্যাক্টেন্ট যেমন নাইট্রিক অ্যাসিডের ডেনসিটি কনসেন্ট্রেশনটা কিন্তু কম হলেও কিন্তু রিঅ্যাকশনটি অনেক সময় হয়ে যায়। তাহলে এখানে আমরা দেখতে পেলাম কি, স্যার বয়ে 30 ডিগ্রি তো। ওরে বাবা, অ্যারাউন্ড 25 ডিগ্রি মানে কি বুঝো বলো দেখি? একটু এদিক ওদিক হতে পারে, তুমি 25 ডিগ্রি দাও না, তোমাকে কাটবে না। হ্যাঁ, 30 ডিগ্রি দাও, সমস্যা নেই, তুমি 30 ডিগ্রি দাও। হ্যাঁ, এরকম কাছাকাছি আর কি, একেবারে মানে নিশ্চিত ভাবেই বলা যাবে না 25, একদম 100% 30 ডিগ্রি, একেবারে এগুলা মানে তুমি কাছাকাছি হলেই তোমার হয়ে যাবে 25 আর 30 ডিগ্রি। ওকে, সমস্যা নেই। তাহলে এখানে দেখো মিথাইল মূলকটি কিন্তু আছে ঠিকই, কিন্তু এই নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের ফার্স্ট রিঅ্যাকশনে কিন্তু একটি নাইট্রো রেডিক্যাল, একটি নাইট্রোনিয়াম আয়ন ইলেকট্রোফাইল কিন্তু ফর্ম করে। তোমরা নাইট্রেশন বিক্রিয়ার মানে মেকানিজম থেকে কিন্তু অবশ্যই তোমরা জানো যে কোনো নাইট্রেশন রিঅ্যাকশনে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড রিঅ্যাক্ট করে ফার্স্ট অফ অল একটি ইলেকট্রোফাইল ফর্ম করে, এটা হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন NO2+। তাহলে সেই নাইট্রোনিয়াম আয়নটা অর্থতে যাবে নাকি প্যারায় যাবে? প্রথমে অর্থতে যায়।
তাহলে অর্থোনাইট্রোটোলুইন এবং প্যারাতেও যায়, কারণ মিথাইল রেডিক্যালটা কিন্তু অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, তোমরা এটা জানো কিন্তু মিথাইল রেডিক্যালটি কিন্তু অর্থোপ্যারা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে আরো একটি নাইট্রো গ্রুপ এখানে আসবে, তাহলে দুই ধরনের কম্পাউন্ড আমরা পাচ্ছি। ফার্স্ট নাইট্রেশনের ক্ষেত্রে কিন্তু টলুইন থেকে আমরা অর্থোনাইট্রোটোলুইনও পাচ্ছি, প্যারানাইট্রোটোলুইনও পাচ্ছি। এটা কিন্তু অর্থোনাইট্রো, এই নাইট্রোটা তুমি এদিকেও দিতে পারতে, কোনো সমস্যা নেই, একই অর্থোনাইট্রোটোলুইন। আর এদিকে থাকলে প্যারানাইট্রোটোলুইন, 4 কার্বনে থাকলে প্যারানাইট্রো, আর 2 নাম্বার কার্বনে থাকলে এটা অর্থোনাইট্রো, কারণ নিকটবর্তী বা নিয়ারেবল কার্বনকে অর্থ কার্বন বলি। গ্রিক ওয়ার্ড অর্থ, এর অর্থ হচ্ছে নিয়ারেবল, কাছে। প্যারা মানে দূরবর্তী বা যেটা ফার বা ডিস্টেন্সে থাকে। মেটা মানে হচ্ছে ওয়ান আফটার অ্যানাদার, মানে একান্তর। এই কার্বনগুলোকে আমরা বলি মেটা কার্বন। হোয়াটএভার, টলুইনকে যদি আমরা নাইট্রেশন করি, ফার্স্ট নাইট্রেশনে কিন্তু আমরা দুইটা কম্পাউন্ড পেয়েছি, অর্থোনাইট্রো এবং প্যারানাইট্রো। তাহলে এখন বলো টলুইনের রিঅ্যাক্টিভিটি যা ছিল এটা অথবা এটা, দুইটার রিঅ্যাক্টিভিটি কি সেম থাকবে? কে বলতে পারবে? টলুইনের রিঅ্যাক্টিভিটি সরি, আসলে এই টলুইনের রিঅ্যাক্টিভিটি বা বিক্রিয়া করার টেন্ডেন্সি বা যত স্পিডে বিক্রিয়াটা করবে তার রেট অফ রিঅ্যাকশন যত বেশি হবে, এই টলুইনের থেকে কিন্তু অর্থোনাইট্রোটোলুইন ফর্ম করলো, প্যারানাইট্রোটোলুইন ফর্ম করলো। এদের রিঅ্যাক্টিভিটি আগের মতোই আছে টলুইনের মতো, নাকি ডিক্রিজ করেছে নাকি ইনক্রিজ করেছে, কে বলবে? স্যার ডিক্রিজ হয়েছে। স্বামী তো সঠিক বললো, কেন স্বামী বলো তো দেখি কেন ডিক্রিজ করলো? কারণ টলুইনের মধ্যে রিং অ্যাক্টিভেটিং গ্রুপ ছিল, কিন্তু এখানে কিন্তু রিং অ্যাক্টিভেটিং গ্রুপের পাশাপাশি অলরেডি কিন্তু একটি রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ কিন্তু অলরেডি ইন করেছে। তাহলে এর ওই যে বললাম না, নাইট্রো রেডিক্যাল একটা ঢুকছে, তার মানে তার রিঅ্যাক্টিভিটি মানে ডিক্রিজ হয়েছে, হ্রাস পেয়েছে। এখন বাবা খেয়াল করো, এই যে আমরা সেকেন্ড নাইট্রেশন করব কার, টলুইন তো আর একটাও নাই, সব টলুইন কিন্তু কনভার্টেড হয়ে গেছে অর্থোনাইট্রো এবং প্যারানাইট্রো টলুইনে। আর কিন্তু টলুইন তোমার পাত্রে নাই, সব টলুইন কিন্তু অলরেডি কনভার্টেড হয়ে গেছে। তাহলে এখন তোমার পাত্রে আছে কি, এই যে অর্থোনাইট্রো টলুইন অথবা প্যারানাইট্রো টলুইন, এরা আছে। এখন একে তুমি যদি আবার নাইট্রেশন করো, আরো নাইট্রেশন যদি হয়, গাঢ় নাইট্রিক অ্যাসিড, এটা কনসেন্ট্রেট অবশ্যই এবং কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড অবশ্যই, কিন্তু এখানে নিডেড টেম্পারেচার অ্যারাউন্ড 60°C। খেয়াল করো, তাহলে এখানে টেম্পারেচারকে ইনক্রিজ করতে হয়েছে, কনসেন্ট্রেশন অফ নাইট্রিক অ্যাসিডকে ইনক্রিজ করতে হয়েছে। তাহলে এখানে কিন্তু নাইট্রো গ্রুপ অলরেডি একটা আছে। তাহলে এই যে রিঅ্যাকশন সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড, তাদের রিঅ্যাকশনে আরো প্রচুর পরিমাণে কিন্তু কি হবে, নাইট্রোনিয়াম আয়ন ইলেকট্রোফাইল ফর্ম করবে এবং তারা কিন্তু এখানে আসবে, বাবা এখানে না। অর্থোনাইট্রো থাকলে আগে থেকে প্যারানাইট্রো কার্বনে আসবে। তাহলে অথবা যদি এটা যদি হতো, তাহলে এখানে অথবা এখানে একটা নাইট্রো গ্রুপ আসতো। তাহলে এখন ডাইনাইট্রো টলুইন ফর্ম করবে, 2,4 ডাইনাইট্রো টলুইন ফর্ম করবে। দেখো টলুইনের মিথাইল আছে, আর এখানে নাইট্রো গ্রুপ আগেও ছিল এখনো আছে, এখানে আরেকটা নাইট্রো গ্রুপ এখানে কিন্তু অ্যাড হলো। তাহলে দেখো নাইট্রো গ্রুপ নিউলি আরেকটা কিন্তু অ্যাড হয়েছে। তাহলে এটার রিঅ্যাক্টিভিটি থেকে এটার রিঅ্যাক্টিভিটি কিন্তু আরো ডিক্রিজ হয়েছে। এখন তুমি একে যদি আরো নাইট্রেশন করো, তাহলে নিডেড টেম্পারেচার থেকে আরো বাড়াই দিতে হবে, কারণ এখানে অলরেডি দুইটা নাইট্রো গ্রুপ আছে। তাহলে একে যদি আরো নাইট্রেশন করি, তাহলে কিন্তু আমাদের এই নিডেড টেম্পারেচারটা কিন্তু 100 or 110°C মতো আমাদের লাগবে। এই যে 2,4 ডাইনাইট্রোটোলুইনকে যদি আরো নাইট্রেশন করি নাইট্রিক অ্যাসিড দ্বারা, HNO3 এবং কনসেন্ট্রেট H2SO4, এখানে নিডেড টেম্পারেচার 110°C যদি আমরা দেই, দেখো তাহলে এখানে টেম্পারেচারটা কিন্তু আরো বেশি লাগতেছে। কেন? এটার রিঅ্যাক্টিভিটি অনেক কম, টলুইন থেকেও কম, অর্থোনাইট্রো টলুইন থেকেও কম, এদের রিঅ্যাক্টিভিটি আরো কমেছে। তাহলে এখন কিন্তু টিএনটি পাওয়া গেল, 2,4,6 ট্রাইনাইট্রোটোলুইন। তাহলে আমরা এখন পেয়ে গেলাম টিএনটি। টিএনটিটা কি? টিএনটিটা কি? এখানে আরো একটি নাইট্রো গ্রুপ আসলো, এটাই হচ্ছে আমাদের সেই টিএনটি। তাহলে টলুইন থেকে এই যে টিএনটি ফর্ম করলাম, টলুইন থেকে এই যে টিএনটি আমরা প্রস্তুত করলাম, তাহলে এখানে কিন্তু এই টিএনটি প্রস্তুত করতে গেলে এটাই হচ্ছে টিএনটি আমাদের, ওই যে ওখানে আমরা টিএনটি এই কম্পাউন্ডটা লিখবো। তাহলে টলুইন থেকে টিএনটি আমরা পাইতে পারি কিভাবে? 3 বার নাইট্রেশন করলে। কাকে দিয়ে নাইট্রেশন করি? কনসেন্ট্রেট নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে করি। সেক্ষেত্রে 3 স্টেপে 3 বার নাইট্রেশন করতে গেলে যে টেম্পারেচার গুলো আমাদের প্রয়োজন হয়, সেটা কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ করেছে। দেখো 25 বা 30, 60, 110°C। তাহলে এই যে টেম্পারেচারটা ইনক্রিজ, এটাই ছিল আমাদের কোয়েশ্চেন, কেন ইনক্রিজ করতে হলো? ওই কারণ একটাই, নাইট্রো রেডিক্যাল সেখানে একটা একটি করে নাইট্রো রেডিক্যাল বেনজিন রিংয়ে অ্যাড হচ্ছে। বেনজিন রিংয়ে নাইট্রো রেডিক্যাল অ্যাড হওয়া মানে তার রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ হওয়া, রিঅ্যাক্টিভিটি ডিক্রিজ হওয়া মানে নিডেড টেম্পারেচারটা বাড়াই দেওয়া। তাহলে এই জন্যই বলছি, প্রথমে কিন্তু কোনো নাইট্রো গ্রুপ ছিল না, তার রিঅ্যাক্টিভিটি বেশি ছিল। এরপরে একবার নাইট্রেশন হওয়ার পর একটি নাইট্রো গ্রুপ ঢুকলো, তাদের রিঅ্যাক্টিভিটি কমে গেল। এখন সেই একটা নাইট্রো গ্রুপ দ্বারা কম্পাউন্ডকে যদি আবার নাইট্রেশন করি, আরো একটি নাইট্রো গ্রুপ কিন্তু ইন করলো, তার রিঅ্যাক্টিভিটি আরো কমে গেল।
এখন দেখো আরো একটি নাইট্রো গ্রুপ ইন করলো, তাহলে এই জন্য নাইট্রো গ্রুপ যত বেশি ইনক্রিজ করছে তার রিঅ্যাক্টিভিটি আরো বেশি কমে যাচ্ছে, নিডেড টেম্পারেচারটা বেশি লাগছে। এই ছিল আমাদের কোয়েশ্চেনের অ্যান্সার। টাইম বেশি নেই, তাহলে আমাদের এই কোয়েশ্চেনটা আসবে এমন কথা আমরা বলছি না, যদি আমাদের এটাও বলে যে ইন বিটুইন বেনজিন এবং টলুইন হুইচ ইজ মোর রিঅ্যাক্টিভ, হুইচ নিডেড মিনিমাম টেম্পারেচার লোয়ার টেম্পারেচার টু ফর্ম। মনে করো তুমি নাইট্রেশন রিঅ্যাকশন দিচ্ছ কার, বেনজিনের এবং টলুইনের, তাহলে হুইচ কম্পাউন্ড বিটুইন বেনজিন এন্ড নাইট্রোজেন নিডেড লোয়ার টেম্পারেচার ইন এনি নাইট্রেশন রিঅ্যাকশন, এনি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যে কোনো সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যে কোনো প্রতিস্থাপন বিক্রিয়ার জন্য, বা যে একটা রিঅ্যাকশন তো তারা বেনজিনও একটা রিঅ্যাকশন পার্টিসিপেট করতে পারে, টলুইনও একটা রিঅ্যাকশন পার্টিসিপেট করতে পারে, কিন্তু বেনজিন এবং টলুইনের মধ্যে দুজনেই একটা রিঅ্যাকশন করলো, কিন্তু দুটাই মানে বেনজিন এবং টলুইন দুটাই একটা রিঅ্যাকশন মনে করো পার্টিসিপেট করলো, কিন্তু দুটার জন্য তাপমাত্রা কিন্তু আমাদের সমান লাগছে না। একটার জন্য কম তাপমাত্রা লাগছে, আরেকটার জন্য বেশি তাপমাত্রা লাগছে। কার জন্য কম তাপমাত্রা লাগবে? যেটা সক্রিয় বেশি। আর কার জন্য বেশি তাপমাত্রা লাগবে? যেটা সক্রিয় কম। তার সক্রিয়তা কিসের উপর ডিপেন্ড করে? আমাদের কিছু জানলাম, আমরা কিছু গ্রুপ আছে যারা অ্যাক্টিভেটিং গ্রুপ, ইলেকট্রন ডেনসিটি বৃদ্ধি করে দেয়, আর কিছু আছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ বা নিষ্ক্রিয়কারী গ্রুপ যারা ইলেকট্রন ক্লাউডকে আরো কমিয়ে দেয়। তাহলে কমিয়ে দেওয়া মানে রিঅ্যাক্টিভিটি কমে যাওয়া, ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেওয়া মানে রিঅ্যাক্টিভিটি বৃদ্ধি পাওয়া। এই কনসেপ্টটার মধ্যে থেকেই কিন্তু তুমি অনেকগুলো প্রশ্ন অ্যান্সার করতে পারছো। বিটুইন বেনজিন এবং নাইট্রোবেনজিন কে বেশি সক্রিয়, কার জন্য টেম্পারেচার বেশি লাগবে, এই প্রশ্নগুলো। তাহলে আমরা বেনজিন, টলুইন এবং নাইট্রোবেনজিন এদের রিঅ্যাক্টিভিটির যে অর্ডার বা ক্রম, সেটা কিন্তু আমরা শিখবো। বেনজিন, নাইট্রোবেনজিন, টলুইন এই তিনটি কম্পাউন্ডের মধ্যে কার রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, সর্বাধিক, কার রিঅ্যাক্টিভিটি সবচেয়ে কম এবং কেন। রেজোনেন্স স্ট্রাকচার কিন্তু লাগবে টলুইন এবং নাইট্রোবেনজিনের। এই কথাগুলো বলে আজকে আমরা ক্লাস কমপ্লিট করতে চাচ্ছি। আমি অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা দিচ্ছি, অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাবে সবাই, কেমন? সবাই ক্লাসে মনোযোগী হবে, আর ক্লাস কেউ মিস করবে না, তোমাদের প্রতি অনুরোধ থাকলো। ক্লাসটা তোমরা কন্ডাক্ট করো স্যার আমার একটা কোশ্চেন ছিল। তাড়াতাড়ি কও, সময় তো কম। স্যার এই টুলুইনের মানে কাজটা কি স্যার? টলুইনের কাজটা, এটা সকালবেলা খায় আবার বিকালবেলাও খায়, বুঝছিস নি স্বামী? না স্যার, মানে এটা কি কাজে ব্যবহার হয় স্যার? এটা বিস্ফোরক পদার্থ, হ্যাঁ, বোমা টোমা তৈরি করতে লাগে, আরো অন্যান্য অনেক অনেক ব্যবহার আছে, অর্গানিক কেমিস্ট্রিতে অনেক ব্যবহার আছে। এটা একটা বিস্ফোরক পদার্থ, বোমা তৈরিতে কাজে লাগে, TNT, খুব বিস্ফোরক পদার্থ। হ্যাঁ, কেন বিস্ফোরক পদার্থ? এটা সক্রিয়তা, এটা সক্রিয়তা এখন হয়তো প্রশ্ন করবে স্যার এটা সক্রিয়তা কিন্তু অনেক কম, কারণ 3টা নাইট্রোমূলক ঢুকছে, তারপর এই বিস্ফোরক পদার্থ হইলো কেমনে? ওই দিকে গেলে কিন্তু এখন অ্যান্সার দিতে পারতাম না, কেমন? বিস্ফোরক পদার্থ হওয়ার কারণ ভিন্ন। তো এটা আমরা এই যে টিএনটি আমরা তৈরি করলাম টলুইন থেকে, এই টলুইন থেকে টিএনটি প্রস্তুত হওয়ার আমাদের এই মেকানিজমটা আমাদের লাগবে না, কিন্তু এই যে 20 থেকে টলুইন প্রস্তুত করলাম, সেখানে যে আমাদের তাপমাত্রাটা বৃদ্ধি করতে হচ্ছে, এটাই আমাদের প্রশ্ন। এটা ভালো করে শিখি, এর বেশি আর কিছু দরকার নেই আমাদের আপাতত। টলুইনের এই যে আমাদের টলুইন নিয়ে যে আমরা কোশ্চেন আমরা তোমাদেরকে পড়াচ্ছি, টলুইন কেন রিয়েক্টিভ বেশি বেনজিন থেকে, এটা পড়লেই এনাফ। বা টলুইন থেকে টিএনটি প্রস্তুত করতে পারবে, টলুইনকে যে কোনো রিয়েকশনে আমরা করতে দেই না কেন, সেখানে কিন্তু টেম্পারেচারটা কম লাগে বেনজিন থেকে, কারণ বেনজিন থেকে টলুইনের রিঅ্যাক্টিভিটি বেশি। কেন বেশি ওই ব্যাখ্যাটা দিলে এনাফ বাবা, এর বেশি কিছু দরকার নেই। আর তোমাদের এখন অ্যাটেন্ডেন্স লিংকটা দেওয়া হচ্ছে এই যে চ্যাট বক্সে, তোমরা অ্যাটেন্ডেন্স লিংকটা কেউ না দিয়ে যাবা না। অ্যাটেন্ডেন্স লিংকটা দিলাম, তোমরা সাবমিট করো, সাবমিট করে তারপরে নেক্সট ক্লাসে জয়েন করো। আগামী ক্লাসে আবার জয়েন হচ্ছে আমরা, আগামীকালকেই তোমাদের সাথে আমার ক্লাস আছে। টুমরো ইনশাল্লাহ আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। প্রত্যেক আজকে যাদেরকে দেখেছি তারা তো থাকবে ইনশাল্লাহ, নিউ আরো কিছু স্টুডেন্টকে আমি আশা করছি। আগামী ক্লাসে আমার স্টুডেন্ট সংখ্যা এখানে 70-60 কাছাকাছি হয়ে যাবে, এমনটা আমি আশা করতেই পারি। হ্যাঁ, তোমরা সবাই ক্লাস করো, ভালো লাগবে। দেখো, বকাবাদ্য জাগি হও, এখন টেবিলে বসে যাও, আর পাগলামি করিও না। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে শেষ করছি বাবা, নেক্সট ক্লাসে জয়েন করো। আসসালামু আলাইকুম।